নমস্কার বন্ধুরা, আগামী ৮ তারিখ সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিট থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে মোহনবাগান দল তারা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে। তো মোহনবাগান দল যেহেতু এই মৌসুমে ইতিমধ্যে লিগ শিল্ড জিতে গেছে, সেই কারণে এই ম্যাচটা কিন্তু তাদের কাছে নিয়ম রক্ষার একটা ম্যাচ। অপরদিক দিয়ে আবার এফসি গোয়াও কিন্তু যেহেতু পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানের জন্য নিশ্চিত হয়ে গেছে, সেই কারণে এফসি গোয়ার জন্যও কিন্তু এই ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচের মতনই। তবে দুটো দলই যেহেতু পয়েন্টস টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানের দল, সেই কারণে দুটি দলই তারাই কিন্তু চাইবে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে নিজেদেরকে সেরা প্রমাণ করতে এবং লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনাল ম্যাচের জন্য একটা ভালো প্রস্তুতি সেরে নিতে। সেক্ষেত্রে কার্যত ক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুটি দলই কিন্তু এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার জন্য তারা মাঠে নামবে। এর পাশাপাশি এই ম্যাচটা থেকে মোহনবাগান দল তারা কিন্তু বেশি করে চাইবে জয় তুলে নিতে, কারণ এই মৌসুমে আইএসএলের প্রথম লেগের ম্যাচে এফসি গোয়ার কাছে কিন্তু হেরে গেছিল মোহনবাগান, আর সেই কারণেই মোহনবাগান দল চাইবে তারা তাদের গত হারের বদলাটা এই ম্যাচ থেকে তুলে নিতে। আর ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এটা বদলা নেওয়ার ম্যাচ তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কোচ মলিনা তিনি কিন্তু বাকি সমস্ত ম্যাচগুলির মতনই এই ম্যাচটা থেকেও জয় তুলে নেওয়ার জন্য মরিয়া থাকবে। এর পাশাপাশি মোহনবাগান দলকে যেহেতু এই ম্যাচের শেষেই লিগ শিল্ড তাদের হাতে তুলে দেওয়া হবে, সেহেতু মোহনবাগান দলও কিন্তু চাইবে দর্শক ভর্তি গ্যালারিতে লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সমর্থকদের সাথে লিগ শিল্ড হাতে পাওয়ার সেলিব্রেশন করতে। সেক্ষেত্রে আগামী ৮ তারিখের ম্যাচটাও যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার যদি এই দুই দলের হেড টু হেডের পারফরমেন্স দেখা যায়, সেক্ষেত্রে এই দুটো দল এখনও পর্যন্ত কিন্তু মোট মুখোমুখি হয়েছে 11 বার, যেখানে মোহনবাগান দল জিতেছে 6 বার, এফসি গোয়া জিতেছে 4 বার এবং একবার ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে হেড টু হেডের রেকর্ডে মোহনবাগান কিন্তু এগিয়ে রয়েছে এফসি গোয়ার থেকে। আর এই দুটো দলের মধ্যে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে মোট ম্যাচ হয়েছে 5 বার, যেখানে মোহনবাগান জিতেছে 3 বার এবং এফসি গোয়া জিতেছে 2 বার। সেক্ষেত্রে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে এফসি গোয়া তারাও কিন্তু মোহনবাগানকে হারানোর ক্ষমতা রাখে। সেক্ষেত্রে হেড টু হেডের বিচারে মোহনবাগান দল এগিয়ে থাকলেও হোম অ্যাডভান্টেজের দিকে 100% কিন্তু এগিয়ে নেই মোহনবাগান দল। তো যাক, এবার যদি এই দুই দলের পারফরমেন্সের কম্পেয়ার করা যায়, তো এই দুটো দল যেহেতু এই মৌসুমের প্রথম এবং দ্বিতীয় স্থানের দল, সেহেতু এই দুটি দলই কিন্তু কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। তবে এফসি গোয়া দল তারা কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে। অপরদিক দিয়ে মোহনবাগান দল তারা মরশুম শুরুর দিকে একটু নড়বড়ে থাকলেও পরবর্তী সময়ের থেকে গত ম্যাচ পর্যন্ত মোহনবাগান দল তারা কিন্তু প্রতিটা ম্যাচেই ডোমিনেট করেই খেলে এসেছে। তো যাক, এবার যদি দুই দলের গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দলের গোলপোস্টের নিচে বিশাল কায়েত, সে কিন্তু 23 ম্যাচে 14টা ক্লিন সিট রেখেছে। অপরদিক দিয়ে আবার এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তেওয়ারি, সেও কিন্তু 23 ম্যাচে 7টা ক্লিন সিট রেখেছে। সেক্ষেত্রে এই দুই গোলকিপারের ক্লিন সিটের সংখ্যা থেকে কিন্তু এটা পরিষ্কার, ঋত্বিকের থেকে বিশাল কায়েত সে কিন্তু এগিয়ে রয়েছে গোলকিপার বিভাগে। তো এবার যদি দুই দলের ডিফেন্স নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দলের ডিফেন্স লাইন তারা 23 ম্যাচে মাত্র 16টা গোল কনসিড করেছে। অপরদিক দিয়ে এফসি গোয়ার ডিফেন্স লাইন তারা 23টা ম্যাচে 25টা গোল কনসিড করেছে। সেহেতু কিন্তু ডিফেন্স লাইনেও মোহনবাগান দল তারা এগিয়ে রয়েছে এফসি গোয়ার তুলনায়। তবে এই ম্যাচে খুব সম্ভবত মোহনবাগান দলের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং দলের ভারতীয় ক্যাপ্টেন সুভাশিস বোস এরা দুজনেই কিন্তু অনুপস্থিত থাকবে। সেহেতু দলের এই দুই স্টার্টার ডিফেন্ডারকে ছাড়া এই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইন কতটা ভরসা যোগাতে পারবে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যাক, এবার যদি দুই দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে কথা বলা যায়, তো একদিকে এফসি গোয়ার মিডফিল্ডে কার্ল ম্যাকুয়ের মতন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে। এর পাশাপাশি কার্ল ম্যাকুয়ের পাশে আয়ুষ ছেত্রীও কিন্তু ভালো ভরসা জুগিয়েছে এফসি গোয়ার মাঝ মাঠে। অপরদিক দিয়ে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনে এই ম্যাচে খুব সম্ভবত খেলতে নামছে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়া। আর এই জুটি বর্তমানে ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ডুও, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে মিডফিল্ড পজিশনে দুটি দলের পারফরমেন্সই কিন্তু সমান। তো এবার যদি দুই দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বলা যায়, তো এফসি গোয়া দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে বোরা হেরেরার মতন অভিজ্ঞ বিদেশি মিডফিল্ডার রয়েছে। আর এই বোরা হেরেরা সে এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে আইএসএল মোট 19টা ম্যাচে 5টা গোল এবং 4টা অ্যাসিস্টও তিনি করেছেন। সেক্ষেত্রে এফসি গোয়া দলের মূল ইঞ্জিন কিন্তু হচ্ছেন এই বোরা হেরেরা। অপরদিক দিয়ে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জন্য পার্টিকুলার কোনো প্লেয়ার কিন্তু সিলেক্টেড নেই। দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য কোচ মলিনা যখন যে প্লেয়ারকে ব্যবহার করেন, তখন কিন্তু সেই প্লেয়ারই দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরে। তবে স্পেশালি গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিত্রি পেট্রাটস, এই দুই অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে মোহনবাগানের কাছে। আর এই দুই অ্যাটাকিং মিডফিল্ডারে যে কতটা সুন্দর পারফরমেন্স করে সেটা তোমরা সকলেই জানো। এর পাশাপাশি সাসপেনশন কাটিয়ে এই ম্যাচে ফিরছে কিন্তু জেসন কামিংস, জেসন কামিংস দলের স্ট্রাইকার পজিশনের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কিন্তু দুর্দান্ত ভরসা জুগিয়েছে কোচ মলিনাকে।
সেক্ষেত্রে কোচ মলিনার হাতে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অপশনটা বেশি থাকায় দুই দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের মধ্যে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডকে কিন্তু আমি এখানে এগিয়ে রাখছি। তো যাক, এবার দুই দলের উইং পজিশন নিয়ে কথা বললে এফসি গোয়ার দুই উইংয়ে দেখা যাবে মোহাম্মদ ইয়াসিরের সাথে ব্রেসন ফার্নান্ডেজকে, এবং উদান্তা সিং ও বরিশ সিংয়ের মতন অভিজ্ঞ উইঙ্গারও কিন্তু রয়েছে কোচ মানালো মার্কোয়েজ রোকার হাতে। আর এই মৌসুমে ব্রেসন ফার্নান্ডেজ সে কিন্তু এফসি গোয়ার উইং পজিশনে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান দলের দুই উইংয়ে থাকবে মনবীর সিংয়ের সাথে লিস্টন গোলাসো। আর মনবীর সিং এবং লিস্টন গোলাসো এই দুই উইঙ্গারই কিন্তু এই মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে লিস্টন গোলাসো সে কিছুটা স্বার্থপর মনোভাব নিয়ে খেলার জন্য এই বিষয়ে কিন্তু একটু সমস্যার কারণ হতে পারে কোচ মলিনার কাছে। তবে ওভারঅল দেখতে গেলে দুই উইং পজিশনে কিন্তু প্রায় সমান। তো যে একেবারে লাস্ট পজিশন তথা দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে একদিকে এফসি গোয়ার কাছে রয়েছে মোহনবাগান দলের প্রাক্তন আলবেনিয়ান স্টার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু, যে এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে আইএসএলে 21টা ম্যাচে 9টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। তো এই সাদিকু সে এফসি গোয়া দলের সাথে যুক্ত হয়ে দুর্দান্তভাবে কিন্তু সে মানিয়ে নিয়েছে, যেমনটা তিনি মোহনবাগান জার্সিতে এসে তেমন একটা মানিয়ে নিতে পারেনি ভারতে তার প্রথম মরশুম থাকার জন্য। সেক্ষেত্রে সাদিকু যেমন গোলের মধ্যে রয়েছে, ঠিক সেই কারণেই সাদিকু সে কিন্তু চাইবে তার প্রাক্তন দলের বিরুদ্ধে যে করেই হোক গোল পেতে। অপরদিক দিয়ে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে রয়েছে দুই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। আর এই দুই অজি তারকা তারা কিন্তু এই মৌসুমে মোহনবাগান জার্সিতে বেশ ভালো ছন্দে রয়েছে। জেসন কামিংস সে মোহনবাগান জার্সিতে এই মৌসুমে 21 ম্যাচে 4টে গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছেন। অপরদিক দিয়ে জেমি ম্যাকলারেন সে কিন্তু প্রথম মরশুমেই মোহনবাগান জার্সিতে 22 ম্যাচে 11টা গোল এবং 2টো অ্যাসিস্ট কিন্তু সে করে ফেলেছে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো মোহনবাগান দলের দুই অজি তারকা স্ট্রাইকার তারা কিন্তু দুজনেই সেরা ছন্দে রয়েছে। এর পাশাপাশি ডিমিত্রি পেট্রাটস সেও কিন্তু দলের স্ট্রাইকার পজিশনে খেলতে অভ্যস্ত। সেক্ষেত্রে কোচ মলিনার হাতে যেহেতু দলের স্ট্রাইকার পজিশনে খেলানোর জন্য অপশন বেশি রয়েছে, সেহেতু দলের স্ট্রাইকার পজিশনে কেউ একজন ক্লিক না করলে অন্যজনকে কিন্তু ট্রাই করতে পারে কোচ মলিনা। তবে দুই দলের স্ট্রাইকারদের ওভারঅল পারফরমেন্স দেখলে দুটি দলের স্ট্রাইকারদের পারফরমেন্সই কিন্তু বেশ দারুণ। সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে দুটি দলের স্ট্রাইকারই কিন্তু সমান পর্যায়ে রয়েছে। তো যাক, এবার যদি দুই দলের বেস্ট লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচের জন্য এই নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম এফসি গোয়া দলের প্লেইং 11 নিয়ে কথা বললে কোচ মানালো তিনি কিন্তু এই ম্যাচেও তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনেই দল নামাতে পারে। তো এখানে তোমাদের এফসি গোয়া দলের দুটি প্লেইং 11 দেখাবো। একটাতে এফসি গোয়া দলের স্ট্রংগেস্ট প্লেইং 11, অপরটাতে রয়েছে বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন করে নর্মাল একটা প্লেইং 11। তো প্রথমে যদি স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে ঋত্বিককে। দলের 4 ডিফেন্সে থাকবে আকাশ, সন্দেশ, ওডেই এবং উদান্তা। দলের দুই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবে কার্ল ম্যাকুয়ের সাথে রাউলিন বর্জেস অথবা সাহিল তাবোরা। দুই উইংয়ে থাকবে ব্রেসনের সাথে মোহাম্মদ ইয়াসির। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে বোরহা হেরেরা। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে অবশ্যই থাকবে আর্মান্দো সাদিকু। তো কোচ মানালো যদি মনে করেন মোহনবাগানের বিরুদ্ধে তার স্ট্রংগেস্ট প্লেইং 11টা মাঠে নামাবেন, তাহলে কিন্তু এইরকমই প্লেইং 11 তিনি মাঠে নামাতে পারেন। আর যদি তিনি এই ম্যাচের জন্য তার প্রথম একাদশের বেশ কিছু প্লেয়ারকে তিনি রেস্ট দিতে চান, তাহলেও কিন্তু তিনি 4-2-3-1 এই ফরমেশনে দলের গোলপোস্টের নিচে রাখবে লারা শর্মাকে। দলের 4 ডিফেন্সে থাকবে শেরিটন, সান্টোম্বা, ওদেই এবং নিমদর্জি। দলের দুই মিডফিল্ড পজিশনে দেখা যাবে রাউলিন বর্জেসের সাথে সাহিল তাবোরাকে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের দুই উইংয়ে থাকবে বরিশের সাথে ডিজেন ড্রাজিক, এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইকের এবং বোরহা এরা দুজনেই কিন্তু অল্টারনেট করে খেলবে। আর দলের স্ট্রাইকার হিসাবে থাকবে আর্মান্দো সাদিকু। তো কোচ মানালো তিনি যদি এই ম্যাচে তার নর্মাল প্লেইং 11 ব্যবহার করে, তাহলে কিন্তু এইরকম প্লেইং 11 সে ব্যবহার করতে পারে। তো এবার যদি মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগান কোচ মলিনা তিনি এই ম্যাচে কিন্তু 4-2-3-1 এই ফরমেশন ব্যবহার করতে চলেছে, যেখানে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে থাকবে আশিস রায়, টম এলডেড, দীপেন্দু এবং আশিক কুরুনিয়ান। দুই মিডফিল্ড পজিশনে থাকবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের দুই উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মনবীর সিংকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে ডিমিত্রি পেট্রাটস অথবা গ্রেগ স্টুয়ার্টকে। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এই ম্যাচে শুরু করবে জেসন কামিংস। তো এইরকমই প্লেইং 11 নিয়ে মোহনবাগান দল তারা কিন্তু এফসি গোয়ার বধের উদ্দেশ্যে আগামী 8 তারিখ মাঠে নামতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের মতে এই ম্যাচের ফলাফল কি হতে পারে এবং মোহনবাগান কি পারবে এফসি গোয়াকে হারিয়ে প্রথমারের বদলা নিতে, এই বিষয়ে তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়।
আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।